নমস্কার, আমার নাম ডক্টর পুরু। আজ এই ভিডিওতে আমরা সেই খাবারগুলোর কথা বলবো যা পার্কিনসন রোগীদের মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে। এখন পার্কিনসন রোগী আমাদের খুব দুর্বল, ঠিকমতো দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, শরীর খুব শক্ত হয়ে যাচ্ছে। শরীর শক্ত হয়ে যাচ্ছে। যদি আমরা রোগীকে ভাবি যে ডায়েট করাবো, একটু টিন্ডা খাওয়াবো, তাহলে অবস্থার উন্নতির বদলে খারাপ হতে শুরু করে। এটাই রোগীর অবস্থা। খাবারও কম খেতে শুরু করেছে। তাহলে প্রথম কাজ যা আপনাকে করতে হবে তা হলো চেক করা যে রোগী সঠিকভাবে খাচ্ছে কিনা। যদি রোগীকে ক্ষুধা কম লাগছে, তাহলে সেখানে ডাক্তার বা বই খোলা খুবই জরুরি। এখন খাবার আমরা দিনে অন্তত ৩ বার দিতে হবেই। আমি বলছি ৩ বার। এখন যখন ক্ষুধা লাগছে, তখন খাবারে কি যাচ্ছে? প্রায়ই যখন আমরা খাবার দিচ্ছি, তখন রুটি খাচ্ছে, ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে। কিন্তু এতে একটি পাকিস্তানি রোগীর বিশেষ কোনো উপকার হয় না, কারণ এই খাবারটি শোষণ হলেও আমাদের পাকিস্তানি রোগীর কিছু বেশি প্রয়োজন। এখন সমস্যা হলো আমাদের পেট থলির মতো হয়, এর একটি ক্ষমতা থাকে যে এটি কতটা খাবার নিজের মধ্যে রাখতে পারে। তাহলে আমাদের কি খেয়াল রাখতে হয় যে আমাদের খাবারের পুষ্টিগুণ বাড়াতে হবে, অর্থাৎ খাবারের মধ্যে বেশি প্রোটিন থাকা উচিত, খাবারের মধ্যে বেশি ভিটামিন থাকা উচিত, যার ফলে তার শরীরে শক্তি থাকবে। তাহলে রোগী কিছু কাজ করতে পারবে, তার শক্তি পাবে এবং মস্তিষ্ক পুনরুদ্ধার করতে পারবে। তাহলে আমরা খাবারে কি দিচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন সাধারণ রুটি খাই, তাহলে কি একটি সাধারণ রুটি দিয়ে কাজ চলবে? কৃষক তো দিচ্ছেই। এখন একটি ছোট কাজ করো, তাদের সাদা রুটি বন্ধ করে দাও, তাতে বিটরুট থাকুক, পালং শাক থাকুক, সেগুলো করে আটার মধ্যে মিশিয়ে রুটি বানিয়ে তাদের খাওয়াও। এখন এতে কি হবে? রুটি। তাহলে ব্যাপারটা হলো সেই রুটির পুষ্টিমান বেশি, পেটে এটি সাধারণ রুটির মতোই জায়গা নেয়, অনেক বেশি শক্তি প্রদান করে। তাহলে এই ছোট ছোট প্রেরণা পুষ্টি রোগীদের মধ্যে অনেক বড় উন্নতি নিয়ে আসে। তাহলে প্রথম কাজ আপনাকে এটি করতে হবে। দ্বিতীয়ত, যদি আমাদের রোগী ননভেজ খেতে পারে, তাহলে তার জন্য মাছ খুব ভালো হয়, সি ফুড খুব ভালো হয়, ডিম খুব ভালো হয় এবং মুরগির মাংস খুব ভালো হয়। তাহলে এটি আপনি ডায়েটে যোগ করুন। আপনি কি করবেন? চা বাদ দিন। চায়ে কোনো শক্তি নেই, না ভিটামিন আছে, না মনকে সান্ত্বনা দেয়। চা এর বদলে স্যুপ দিন, সেটা ননভেজ স্যুপ হোক বা চিকেন স্যুপ, দুটোরই চায়ের চেয়ে ভালো। তাহলে এখন কি হলো যে আমাদের চায়ের চুমো বন্ধ হয়ে গেল? আমরা তার জায়গায় স্যুপ দিয়েছি। স্যুপের মাধ্যমে আমাদের শরীরে শক্তি বেড়ে গেছে। তারপর আমরা খাবারের দিকে যাই। এখন আমরা সবাই জানি যে শুকনো ফল ভালো হয় এবং পাকিস্তানের জন্য তো তারা আরও ভালো। তাহলে আমরা শুকনো ফলের নির্বাচন করছি। তাহলে এটা যাবে না, পাকিস্তানের জন্য এটা কাজ করবে না। তাহলে আমরা কি করব? আমরা সেই শুকনো ফলকে খাবারে যোগ করার চেষ্টা করব। এতে ধরে নাও যে তুমি বাড়িতে তৈরি করছো, পনিরের তরকারি তৈরি হচ্ছে। আমি এর সাথে কিছু কাজু বাদাম এবং রাস্তা যোগ করেছি যা আমি দিয়েছিলাম। তাহলে কি হলো? খাবার তো সুস্বাদু হয়ে গেল, কিন্তু রোগীর জন্য যা ভিতরে যে খাবার খাওয়া হচ্ছে তার মূল্য আরও বেড়ে গেল। তাহলে এইভাবে কি করব? খাবারের মূল্য বাড়িয়ে রোগীকে সুস্থ হতে সাহায্য করব। এখন কিছু জিনিস আছে যা রোগীর জন্য অবশ্যই প্রয়োজন, সেখানে আমি পরিষ্কার করে দিচ্ছি। যদি রোগী তা তার খাদ্য তালিকায় নেয়, তাহলে তার কাজ দ্রুত বাড়তে শুরু করবে। যতক্ষণ না আমি বলেছি যে রুটি প্লেন খাওয়া যাবে না, তাকে আমরা সবজি দিয়ে খেতে হবে। যে প্রদেশেরই হোক না কেন খাও, গাজর, মূলা, পেঁয়াজের তা কোনো রুটির চেয়ে ভালো। এছাড়াও আপনাকে খাদ্য তালিকায় সবচেয়ে বড় পরিবর্তন করতে হবে। সুপার আছে, সেটাই আপনার সুপসুকোয়াপ কোস্কো খাদ্য তালিকায় যোগ করতে হবে। এর সাথে সাথে যা হয় তা খাদ্য তালিকায় যোগ করলে তা পাকিস থাকে, শরীরে যাচ্ছে। এখন আমাদের শহরগুলোতে পাওয়া যায়, সেটাও পাওয়া যায় না। এখন জিনিস যা গ্রামেও সহজে পাওয়া যায়। মাশরুমের ব্যবহারও আমাদের একটি পাকিস্তান রোগীর ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া উচিত, কারণ মাশরুমের মধ্যে আমাদের অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, প্রোটিন বেশি থাকে, ভিটামিন ও খনিজ বেশি থাকে, যা একটি পাকিস্তান রোগীর সুস্থতায় সহায়তা করে।
এখন একটি ভুল যা সমস্ত পাকিস্তান রোগীরা করে থাকে তা হলো তারা তাদের খাবারের মধ্যে ফলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয়। তাদের পেট ফল দিয়ে ভরে দেয় এবং রুটি কম খায়। এমন ভুল করা উচিত নয়। আপনার ডায়েটে প্রোটিনের পরিমাণ বেশি রাখতে হলে আপনি ডাল বাড়ান, কালো ছোলা থাকে তাকে বাড়াও, পালং শাক বাড়াও, নীতি আছে, গুয়া আছে, যত সবুজ সবজি আছে তোমার ডায়েটে একটু বেশি করে যোগ করা শুরু করো, কারণ এটি তোমার শরীরের জন্য ভালো। তোমার যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে সেটাও সমাধান হতে শুরু করে। যখন আমাদের ডায়েটের উপর নজর থাকে তখন তুমি তোমার খাবার 3 বার 4 বার করার চেষ্টা করো। মাঝে মাঝে ছোট ছোট এই স্টক টাইট স্যুপ নিলে এটি তোমার শরীরকে পুনরুদ্ধার করতে অনেক সাহায্য করে। প্রায় যখন পাকিস্তানের রোগীরা আসে তাদের সাথে তাদের পরিবারের লোকেরাও থাকে। ডাক্তার সাহেব, এটা তো ওষুধের ব্যাপার, ঠিক আছে, আমরা একটু সাহায্য তৈরি করি যা আমরা রোগীকে দিই এবং রোগী দ্রুত দ্রুত সুস্থ হয়ে উঠুক। তাহলে আমাদের তাদের কাছে একটি প্রশ্ন থাকে যে আমি যে কোনো সাপ্লিমেন্ট লিখব, আপনি কি তা পরবর্তী 10-20 বছর দেবেন? তখন তাদের মুখের অভিব্যক্তি একটু বদলে যায়। 10 বছর এত দীর্ঘ সময় দিতে হবে? তাহলে আপনাকে প্রথমে এটি বুঝতে হবে যে যদি আমরা স্বাস্থ্য সাপ্লিমেন্ট শুরু করি তাহলে আমাদের তা জীবনভর রাখতে হয়, কারণ পুষ্টির প্রয়োজনীয়তা আজীবন থাকে। তাই আমরা কি করব? আমরা খাবারের পুষ্টিমান বাড়িয়ে যা আমরা সাপ্লিমেন্ট ফর্মে দিতে চাই তা আমরা খাবারের ফর্মে দিতে শুরু করব। কারণ যখন আমরা খাবারের ফর্মে এটি গ্রহণ করি তখন এর শোষণ খুব ভালো হয় এবং এর ফলে আমরা ভালো ফলাফল দেখতে পাই। যখনই আমরা কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করি তখন এর ফলাফল আমাদের কম দেখতে পাওয়া যায়, তাহলে এতে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যেতে পারে। তাহলে কিছু সাপ্লিমেন্ট আছে যা দেওয়া হয় কিন্তু এর প্রতি নজর দিতে হয়। যেমন যদি কোনো রোগীর শরীরে খুব বেশি ব্যথা থাকে, পায়ে খুব ব্যথা থাকে এবং আপনি ব্যথার জন্য কিছু দিতে না পারেন, তাহলে আমরা প্রিড্যাবালিন দিয়ে থাকি। প্রিড্যাবালিন রোগীকে কিছুটা ঘুমও এনে দেয়, মনও শান্ত থাকে এবং শরীরের যে ব্যথা আছে তাতেও আরাম আসে। তাহলে আমাদের বহু উদ্দেশ্য পূরণ হয়ে যায় একটি সাধারণ সাপ্লিমেন্ট দিয়ে। এইভাবে যখন হার্ট দুর্বল হয়ে যায় তখন ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ক্যালসিয়াম দিচ্ছি তখন ভিটামিন ডিও সাথে যাবে, তাই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একসাথে দেওয়া হয়। কিছু সময়ের জন্য এই বিষয়ে খেয়াল রাখা, কারণ একবার আপনার শরীরের যে ঘাটতি আছে তা পূরণ হলে তারপর খাবারই তা পূরণ করবে। কিন্তু যত সাপ্লিমেন্ট দেওয়া হয় তা কিছু সময়ের জন্যই দেওয়া হয়, 1 মাস, 2 মাস, 3 মাস, এর বেশি করা হয় না। এই সময়ের মধ্যে আপনাকে আপনার শরীরকে সক্রিয় করতে হবে, ডায়েটকে উন্নত করতে হবে যাতে আপনাকে বারবার সারা জীবন এটি নিতে না হয়। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখবেন। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে অবশ্যই স্বাগতম, আপনি ভবিষ্যতেও যোগাযোগ করতে পারেন। এর সাথে আমি আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আগামী সোমবার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।